আমন্ত্রণ নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্ট্রেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ। গ্যাস্ট্রিক কিংবা অ্যাসিডিটি আমাদের দেশে অত্যন্ত পরিচিত, তবে সবচাইতে অবহেলিত একটি জটিলতা। টক ঢেকুর, বদহজম, অস্বস্তি কিংবা তীব্র পরিমাণে বুকে জ্বালা, এই জটিলতাগুলো যেন আমাদের দৈনন্দিন জীবনযাত্রার একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে গ্যাস্ট্রিক আসলে কী কারণে হয়, কখন এটি সাধারণ সমস্যা এবং কোন ক্ষেত্রে এটি গুরুতর? প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো গ্যাস্ট্রিক সংক্রান্ত নানা তথ্য নিয়ে, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার AFM শামসুল হক, যিনি সাবেক বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সাবেক বিভাগীয় প্রধান হৃদরোগ বিভাগ, সম্মিলিত সামরিক হাসপাতাল, CMH, ঢাকা। আমাদের সাথে আরও উপস্থিত আছেন মেজর ডাক্তার খোশরোজ সামাদ, গ্যাস্ট্রোন্টারোলজি বিশেষজ্ঞ, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ ও হাসপাতাল। দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা আপনার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার। স্যার, দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, গ্যাস্ট্রিক নিয়ে আমরা আজ আলোচনা করব। শুরুতে একটু জানা জরুরি যে গ্যাস্ট্রিক আসলে কি, এটি কি নিজেই কোনো রোগ নাকি বড় কোনো রোগের কিংবা উপসর্গের সমষ্টি? ধন্যবাদ। তৃতীয় বিশ্বের এটি একটি প্রধান সমস্যা এবং আমাদের দেশের মানুষেরও দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে এই গ্যাস্ট্রিকের সমস্যাগুলো। এটি আপনি ঠিকই বলেছেন, এটি অনেকগুলো উপসর্গের সমষ্টি এবং এটি নানান কারণেই হয়ে থাকে। যেমন আমরা কখন বলবো যে গ্যাস্ট্রিকের লক্ষণ পাচ্ছি বা সমস্যাগুলো হচ্ছে, আমাদের পেটের উপরের অংশে অথবা বুকের নিচের দিকে এই জায়গায় যখন ব্যথা হবে, ফেঁপে যাবে, অস্বস্তি হবে, খাওয়া দাওয়ায় অরুচি হবে, ঢেকুর আসতে পারে, বমি হতে পারে এবং ঔষধ ছাড়া দেখা যাচ্ছে যে ব্যথা কমছে না। অনেকের ব্যথা খাওয়ার পরে বাড়বে, অনেকের ব্যথা আবার খাওয়ার পরে রিলিফ হয়। এটার কারণ হচ্ছে যে আমরা যেটা আসলে সামগ্রিকভাবে যেটাকে বলি যে পেপটিক আলসার ডিজিজ, অর্থাৎ আমাদের পাকস্থলী সহ অন্ত্র সহ যে আবরণী রয়েছে, সেই আবরণীতে যখন কোনো সমস্যা হয়, জ্বালাপোড়া হয়, প্রদাহ হয় অথবা অতিরিক্ত অ্যাসিডিটির কারণে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে তখন জ্বালা যন্ত্রণা শুরু হয়। উপরের দিকে পাকস্থলীতে হলে আমরা এটিকে গ্যাস্ট্রিক বলছি, আর যখন পাকস্থলীর নিচে এবং ক্ষুদ্রান্তের উপরের দিকে ডিউডেনামে হচ্ছে এই সমস্যাগুলো, তখন আমরা এটাকে ডিউডেনাল আলসার বা ডিউডেনাল সিমটমস বলছি। সামগ্রিকভাবে বলা হচ্ছে যে পেপটিক আলসার ডিজিজ। তবে এর বৃহদাংশই গ্যাস্ট্রিকের সমস্যা বা স্টোমাক রিলেটেড। তো যাদের গ্যাস্ট্রিকের আলসার আছে বা সমস্যাটা, তাদের অনেকের আবার খাবার গ্রহণ করার পরে বেড়ে যায়। আবার কারো কারো বেলায় দেখা যায় যে কিছু কিছু খাবারে তাদের রিলিফ হয়। স্যার, এই যে খাবার গ্রহণের পরে কারো বেড়ে যাচ্ছে, কারো খাবার না খেলে রিলিফ হচ্ছে, এই যে উপসর্গগুলো সম্পর্কে বিস্তারিত জানবো, কিন্তু একটু স্যারের কাছে যেতে চাই যে স্যার, আমাদের দেশে সাধারণ মানুষদের প্রত্যেকের দেখা যায় প্রত্যেকের ঘরে ঘরে অ্যাসিডিটি সমস্যা। কি কারণে প্রত্যেকের ঘরে এত বেশি অ্যাসিডিটি কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা? জি, ধন্যবাদ। এর পেছনে আসলে অনেক জাতীয় কারণই দায়ী। মূল কারণটা যদি বলা হয়, আগে আসলে এটার কারণটা জানাই যেত না, ধরে না হতো এই যে খাবার, এগুলির কারণে। এই আলোচনা আমি করব, কিন্তু মূল কারণটা হচ্ছে পানি বাহিত একটি জীবাণু আছে। আচ্ছা। যেহেতু আমরা পানি না খেয়ে থাকতে পারি না, এবং আমি আবার বলেছি যে পানি বাহিত, তাহলে পানি দ্বারা এই জীবাণুটা আমাদের শরীরে ঢুকছে। আমরা দিনে 5-6 গ্লাস খাই, কখনো বাসায় খাই, কখনো অফিসে খাই, বিভিন্ন জায়গাতে আমাদের যেতে হয়। তাহলে সবসময় যে পানির পিওরিটি, এটা আমরা মেনটেন করতে পারি না। আর আমরা জানি যে গ্রীষ্মমণ্ডলীয় দেশ, এখানে যে আমি খুবই রাগঢাক গুড়গুড় না করে বলতে চাই, ওয়াসার পানি নিয়ে বারবার করে পত্রপত্রিকায় লেখা হয়েছে, দৃশ্যতভাবে তাদের উত্তর খুব বিজ্ঞানসম্মত হয় নাই। সুতরাং আমরা ধরে নিতে পারি যে পানি থেকে আসছে। তাহলে পানি যখন খাচ্ছি, ওই জীবাণুটা শরীরে যাচ্ছে। এই পানিবাহিত জীবাণুর নামটা খুবই প্রাসঙ্গিক। এটাকে আমরা বলছি এইচ পাইলোরি। তো এইচ হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। তো এই নামটা আবার কীরকম,
তো এই জীবাণুটা যদি আমরা নিচে দেখি, মাইক্রোস্কোপের নিচে দেখি, তাহলে এটা দেখতে অনেকটা হেলিকপ্টার যেরকম তার উইং টুইং থাকে। তো এটা দেখবার জন্য তার আদ্যাক্ষর এইচ নেওয়া হয়েছে, আর পরিপাকতন্ত্রের একটা অংশের নাম হচ্ছে পাইলোরাস। তাহলে সেখান থেকে এইচ পাইলোরি, পাইলোরাস পাইলোরি। আবার ক্ষেত্র বিশেষে জেজু নামে থাকতে পারে, তাহলে এইচ জেজুনি। তাহলে আমার এত আলোচনা করে মূল কারণটা হলো যে আমাকে যেহেতু পানি খেতে হচ্ছে, আমি কথা আবার দ্বিত্ব করছি, পানিতে যেহেতু কন্টামিনেশন থাকছে, সুতরাং আমাদের এত কিছু ওষুধ খাওয়ার পরপরই ওই জীবাণুটা আবার ঘুরে ফিরে আসছে। এটা একটি কারণ। দুই হচ্ছে যদি এটা আলসারের কারণ, দুই হচ্ছে যে দৈনন্দিন জীবনে যেটা আমাদের স্যার বললেন সেটা হলো যে ডিসপেপসিয়া হচ্ছে, বুক জ্বালা করছে, ওয়াটার ব্রাশ মনে হচ্ছে ভিতর থেকে পানিটা উঠে আসছে, টক টক ঢেক, পেট ফোড়া ভাপা, এইগুলির জন্য আসলে লাইফস্টাইল। লাইফস্টাইল বলতে আমরা কি বুঝি? প্রথম কথা হচ্ছে বায়োলজিক্যাল ক্লক, দেহ ঘড়ি। আমরা যদি একই সময় সকালে উঠি, একই সময় সকালে নাস্তা করি, দুপুরে যদি একই সময় খাই, রাতে খাওয়াটা একসাথে করি, এবং ঘুমটার জন্য যথেষ্ট পরিমাণ ঘুম হয়, এবং একটি নির্দিষ্ট পরিমাণ শারীরিক পরিশ্রম, অন্তত হাঁটা চলা যদি একটা অন্তত 6 থেকে 8 ঘন্টা যদি হয়, তাহলে পরে এইটা গ্যাস্ট্রিকটা এই যে হচ্ছে সমস্যাটা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। আমি কিন্তু কোনো রকম খাদ্যের কথা বলি নাই। দুই হচ্ছে যে এটা আমাদের দর্শকরা জানেন তার নিজের জীবনে, এটা কিন্তু একজনের থেকে আরেকজন হেরফের হবে। তারপর আমি মোটা দাগে বলা হয় যে দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার পরিহার করাটা ভালো। আমি আবারও বলছি, দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার পরিহার করা ভালো। এক সময় আমি দেখেছি আমার ওইসব কালে আমার বাবা খুব কষ্ট পেতেন, তখন আর তাকে ঠান্ডা দুধ খাইয়ে দেওয়া হয়েছিল এই ধারণাতে যে দুধ এটাকে কমাবে। এখন বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা করে, আমি তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না, আমি এখন থামরুলে বলতে চাচ্ছি, তাহলে যাদের অলরেডি ডায়াগনোস কেস নিশ্চিতভাবে তাদের পেপটিক অ্যাসিড ডিজিজ আছে, তাদের জন্য দুধ বা দুধ জাতীয় খাওয়া কম হওয়া ভালো। সাধারণত শাকসবজি সম্বন্ধে আমাদের অনেক ভালো কথা জানা আছে, কিন্তু ওই রোগীকে যদি দেখা হয় উনি নিজে বুঝতে পারবেন শাক খেলে পরে বুক জ্বালা বেড়ে যায়। ওই রোগী যদি যে খাবারে তার বুক জ্বালা বা এরকম অস্বস্তি হবে উনি এটি বাদ দিবেন। তারপরে বলতে চাচ্ছি যে এটা ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা হয়। সাধারণত ফুলকপিতে কারো হতে পারে, কারো বাঁধাকপিতে হতে পারে, কারো সিমে হতে পারে, কারো ডালে হতে পারে। এগুলো আমি ইন জেনারেল বলছি। আর এছাড়া যেগুলি আমরা সেটাও জানি, যেমন ধরা যাক তেলে ভাজা জিনিস, পেঁয়াজু, সিঙ্গাড়া, তারপর ডুবো তেলে যেটা আমরা যদি পুরোটা ছেড়ে দেয় সেটা ট্রান্সফ্যাট থাকতে পারে, চর্বি জাতীয় খাদ্য হতে পারে, মিষ্টি জাতীয় খাদ্য হতে পারে। তাহলে আমি বারবার করে একটা কথা বলতে চাইছি, এটাকে ইডিওসিনক্রেটিক ফেনোমেনা বলি, অর্থাৎ একই জিনিস আপনাকে এবং আমাকে দেওয়া হলো, কিন্তু আমার অতি সংবেদনশীলতা হলো কিন্তু আপনার হলো না। সেই ক্ষেত্রে আমাকে একটু ক্লুফুল হতে হবে এবং খাদ্য তালিকা থেকে সেখানে যদি বাদ দেই। আমরা একটু ছোট করে যদি বলি বিষয়টাকে, যে খাবারগুলো আমার অ্যাসিডিটি বাড়ার কারণ হচ্ছে সেগুলোকে পরিহার করাটাই উত্তম, যে বিষয়গুলো আমরা একদমই মেনে চলতে পারি না। এই কারণে হয়তো আমাদের দেশে এত বেশি অ্যাসিডিটির প্রবণতা। এই বিষয়গুলো সম্পর্কে স্যার আরো আপনার কাছে বিস্তারিত জানবে, তো স্যারের কাছে আসি। আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম যে এই যে বিভিন্ন ধরনের অ্যাসিডিটি সমস্যাগুলো হচ্ছে, কোনোটি খাবার আগে কোনোটি খাবার পরে, এই বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করছিলেন যে খাবার আগে কারো ক্ষেত্রে তীব্র পেট ব্যথা করছে, আবার ভরপেট যখন হয়ে যায় ব্যথাটা হঠাৎ করে চলে যায়। এই প্রবণতাগুলো আসলে কি কারণে? এটা কি কোনো উপসর্গ বা কোনো রোগের বহিঃপ্রকাশ হচ্ছে কিনা? বাংলাদেশের প্রথম স্বাস্থ্য বিজ্ঞান কলেজ, স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স। যখন আলসার হয়ে যায়, গ্যাস্ট্রিক আলসার, তখন দেখা যাচ্ছে যে খাবার খাওয়ার পরে এটি বেড়ে যায়। কারণ হচ্ছে আমরা খাবার খাওয়ার পরে এটিকে হজম করার জন্য অনেক পাচক রস নিঃসৃত হয়, এর একটা বৃহদাংশই হচ্ছে অ্যাসিড। এই অ্যাসিড এটি যখন আমাদের পাকস্থলীর যে আবরণী আছে, সুরক্ষা দানকারী যে আবরণী বা আমরা যে মিউকাসাল লেয়ার বলি, সেটি যদি ইনটেক্ট থাকে তাহলে সমস্যা হয় না। কিন্তু যদি অলরেডি যাদের আলসার হয়ে আছে বা গ্যাস্ট্রাইটিস প্রদাহ বা ইনফ্লামেশন আছে সেই মিউকাসাতে, তখন তারা যদি ওই ধরনের খাবার গ্রহণ করে যেটিতে অ্যাসিডিটি বাড়ে, তখন ইরিটেশন হয় এবং অতিরিক্ত অ্যাসিডিটির কারণে সেটি আবার পোড়াতে থাকে, যেজন্য এটিকে হার্ট বার্ন বা বুকে জ্বালা পোড়া শুরু হয়। তো যাদের ডিউডিনাল আলসার আছে তাদের বেলা দেখা যায় যে না, খাবারটা গ্রহণ করলে তারা কিছুটা ভালো অনুভব করে। আবার অনেকের শেষ রাতে ব্যথা হয়, মধ্যরাতে ব্যথা হয়। এটার আবার আরেক ধরনের ব্যাখ্যা আছে। অনেকের দেখা যায় যে আমাদের খাদ্যনালী এবং পাকস্থলীর মধ্যে একটি দরজার মতো থাকে যেটিকে স্পিংটার বলি। তো অনেকের এটি আবার লুজ থাকে, অর্থাৎ একদম নিশ্ছিদ্র না। তারা যখন বেশি যদি রাতে খাবার খায় এবং পাকস্থলীতে যদি অতিরিক্ত গ্যাস, অ্যাসিড এবং খাবার থাকে, তো এই প্রেসারে তাদের শায়িত অবস্থায়
কিছুটা ব্যাকফ্লো হয়, আচ্ছা আচ্ছা, যেটা জিআইডি বলা হয় বা গার্ড বলা হয়, রিফ্লাক্স গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। রিফ্লাক্স ডিজিজ। জি, অনেকেরই আছে যারা মধ্যরাতে ঘুম ভেঙে বসে যায় বুকের ব্যথায়, তাদের মধ্যে আতঙ্ক হয় যে হার্ট অ্যাটাক হয়ে গেল কিনা, তাদের বিষয়টা এই ধরনের। তো লেট নাইটে আবার ডিউডেনাল আলসার যাদের, যখন খাবারটা ডিউডেনামে যায় তখন তাদের ব্যথা হয়, অনেকে সে সাথে আবার কিছু খেতে হয়। তো এই জিনিসগুলো ডাক্তারি পরামর্শ নিলে কিন্তু ডক্টর এটা পূর্ণভাবে শনাক্ত ব্যাখ্যা করে করবেন। বলে দিতে পারে। তার মানে স্যার আমরা বলতে পারি অ্যাসিডিটির মধ্যেও বিভিন্ন ভ্যারিয়েশন রয়েছে, Variation কোনোটা আছে, জি। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, কোনোটা হেলিকোব্যাক্টার পাইলোরি, কোনোটা পেপটিক আলসার ডিজিজ। আমরা স্যার আরো বিস্তারিত জানবো, একজন দর্শক অপেক্ষায় রয়েছে। কে আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। দর্শক নিশ্চয় শুনছেন আমাদের। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি, বলুন। আমার নাম মোহাম্মদ নূর আলম, আমি মোহাম্মদপুর থেকে। জি বলুন, কি সমস্যা? আমার বয়স 55। হুম হুম হুম। আমার পেটের বাম সাইডের আলসার অনেকদিন আগে ধরা গেছে, কিন্তু অনেক ধরনের ট্রিটমেন্ট করছি, এটা কিন্তু ওই হালকা একটু ব্যথা করে সবসময়। অনেক ওষুধ খেয়েছি এটার জন্য। আচ্ছা স্যার, আপনারা কি বুঝতে পেরেছেন কোনো প্রশ্ন আছে কিনা ওনার কাছে? জি দর্শক, আপনার বয়স কত? আমাদের বয়স 55। এন্ডোস্কোপি করানো হয়েছিল কিনা? জি জি, কয়েকবারই করেছি। কয়েকবারই আলসার ধরা করেছি। গেছে। জি জি, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। ধন্যবাদ এই সুন্দর প্রশ্ন করার জন্য, কেননা এটি একটি খুব বার্নিং কোশ্চেন, এবং আমরা যারা ক্লিনিক্যাল প্র্যাকটিসে আছি তাদের কাছে প্রতিদিনেরই একটি প্রশ্ন। সেটি হচ্ছে যে এন্ডোস্কোপি করা হয়েছে, অনেকের একাধিকবার এন্ডোস্কোপি করা হয়েছে, আলসার প্রমাণিত হয়েছে, চিকিৎসা দেওয়া হয়েছে, কার্যকর হচ্ছে না, তাদের রিকারেন্ট এক্সাজারবেশন হচ্ছে, আচ্ছা আচ্ছা। অনেকেরই তীব্র ব্যথা হচ্ছে, হসপিটাল পর্যন্ত যেতে হচ্ছে, মুখের ওষুধে কাজ হচ্ছে না, ইনজেকশন নিতে হচ্ছে, অনেকের তাতেও ভালো রেজাল্ট আসছে না, না খাইয়ে তাদেরকে শুধু ইনজেকশনের উপরে রাখতে হচ্ছে কয়েকদিন, এরকম তীব্র অবস্থাও তৈরি হচ্ছে। তো যেহেতু উনি নিশ্চিত যে এন্ডোস্কোপি করে আলসারের রিপোর্টে আসছে, হ্যাঁ এই ক্ষেত্রে এমনটি হতে পারে। কারণ হচ্ছে প্রথমত, যখন আমরা মনে করি যে না সাকসেসফুল ট্রিটমেন্ট হয়েছে, তখন আসলে 100% রিমিশনে নাও থেকে থাকতে পারে। যদি এই ধরনের ক্ষেত্রে ট্রিটমেন্ট 2 মাস পর্যন্ত চালিয়ে তারপরে আবার এন্ডোস্কোপি করে দেখা উচিত যে আলসার যদি থেকে থাকে সেটি নিরামূল হয়েছে কিনা, এটি চলে গেছে কিনা। কারণ যদি সেটি না হয় তাহলে আবার তো এটি রিকারেন্স হবে, আবার ফিরে আসবে। এবং আমরা অলরেডি জানলাম যে এই যে এইচ পাইলোরি যে ব্যাকটেরিয়া হেলিকোব্যাক্টার পাইলোরি, এটির সংক্রমণ আমাদের দেশে অনেক। আচ্ছা, গবেষণায় দেখা গেছে যে এর সংক্রমণ 70 থেকে 80%। আমাদের দেশে প্রায় 80 থেকে 90% মানুষের বিভিন্ন এই গ্যাস্ট্রিকের সিমটম রয়েছে। এখন ইনফেকশন যদি রিকারেন্ট হয় তাহলে তো আলসারও রিকারেন্ট হবে, একদম। সমস্যাও রিকারেন্ট হবে। তো এই ব্যর্থতার পিছনে কয়েকটি কারণ হতে পারে। ইনকমপ্লিট ট্রিটমেন্ট, দ্বিতীয়ত যে ইরাডিকেশন অফ হেলিকোব্যাক্টার পাইলোরি, হয়তো বা যে আমি জানি না কি ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, আচ্ছা। এটির জন্য তো একটি সুনির্দিষ্ট চিকিৎসা রয়েছে, সেটি হচ্ছে ট্রিপল থেরাপি। যদি এই ট্রিপল থেরাপি না হয়ে থাকে তাহলে এট সার্টেন ইন্টারভেল কিছুদিন পরে আবার এটা পুনঃ পরীক্ষা করে দেখা উচিত আচ্ছা যে এর উপস্থিতি আছে কিনা। এবং তৃতীয়ত কিন্তু রোগীদেরও কিছু কিছু অভ্যাসজনিত সমস্যা রয়েছে, কারণ আমরা আলোচনায় ইতিমধ্যেই জানলাম যে আমাদের লাইফস্টাইল বা জীবনধারার কিছু সমস্যা এবং আমাদের খাদ্যাভ্যাসের সমস্যা। শুধু যদি আমরা ঔষধের উপরে ছেড়ে দেই তাহলে কিন্তু কখনোই পূর্ণ সাফল্য আসবে না। সম্ভব নয়। লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস, এখানে পূর্ণ মনোযোগ দিতে হবে, নিঃসন্দেহে আমরা তাহলে আশা করা লাইফস্টাইল যায় এবং সাফল্য আসবে। খাদ্যাভ্যাস নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু স্যারের কাছে যেতে চাই। স্যার, এই যে আমাদের দর্শকের সমস্যাটি হেলিকোব্যাক্টার পাইলোরি সংক্রান্ত জটিলতা, এবং উনি দীর্ঘদিন ধরে সাফার করছে কিন্তু কোনোভাবেই সুস্থ হচ্ছে না, বারবার এন্ডোস্কোপি করাচ্ছে। এই প্রসঙ্গটিতে আসবো, অনেক কিছু জানার আছে এটি নিয়ে, কিন্তু একজন দর্শক অপেক্ষায় আছে। কে আছেন দর্শক, আপনার নাম বলেই প্রশ্ন করুন। হ্যাঁ, আমি রুমানা বেগম বাগেরহাট থেকে বলছি। জি বলুন, আমরা শুনছি আপনাকে।
আমি হচ্ছে আমার গ্যাস্ট্রিকের সমস্যা। শাকসবজি খাচ্ছি, কিন্তু তারপরও একদিন বাথরুম হলে পরদিন আর বাথরুম হয় না ঠিক মতো। আচ্ছা, কনস্টিপেশন। এরকম দীর্ঘদিন ধরেই আমি মানে সমস্যায় ভুগছি। যে দর্শক একটু জানতে চাইবো যে আপনার আসলে বয়স কত, এবং এই যে দীর্ঘদিন কথাটা বলছেন, যখন সমস্যাটা হচ্ছে তখন কি মল ত্যাগ করতে বাধাপ্রাপ্ত হচ্ছে, নাকি আপনার মলটা অনেক শক্ত থাকে? হ্যাঁ 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 শক্ত থাকে, হতে কষ্ট হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সাথে বুকে কষ্ট জ্বালা হয়। পোড়া রয়েছে? হ্যাঁ, বুকেও আমার জ্বালা পোড়া করে, পেট অনেক সময় ফাঁপা দিয়ে থাকে। কখনো কি এন্ডোস্কোপি কিংবা কোলোনোস্কোপি করানো হয়েছিল আপনার? জি, বুঝতে পারলাম। ক্যামেরায় ঢুকিয়ে কি কোনো পরীক্ষা করানো হয়েছিল কখনো? না, আমি ওই যে ডক্টরের কাছে বলছে যে শাকসবজি খেতে আপনার সমস্যাটা দূর হবে, তাই আমি তো শাকসবজি খাই, কিন্তু কোনোভাবে দেখি যাচ্ছে যে না। একদিন হলে কয়েকদিন আবার ঠিক মতো এরকম হয় না। জি জি, আমরা বুঝতে পেরেছি। আপনি আমাদের সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। স্যার, এই বিষয়টি সম্পর্কে আমরা জানবো, তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, স্ট্রেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি স্ট্রেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ, এবং আমার সাথে আছেন দুজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্যার, বিরতির আগে একজন দর্শক ফোন দিয়েছিলেন, নারী দর্শক। তিনি বলছিলেন যে তার দীর্ঘদিন ধরে সমস্যা, উনি আসলে অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন, বুকে জ্বালা পোড়া রয়েছে, এবং সেই সাথে উনি কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন। একদিন দুদিন পর পর ওনার মলত্যাগ হচ্ছে, এবং কখনো এই সমস্যা গড়িয়ে 5 দিন পর্যন্ত যায়। আসলে এই সমস্যাগুলো কি কারণে হতে পারে? জি, ধন্যবাদ। ওনার প্রথম সমস্যাটা বলি, মলত্যাগের যে সমস্যাটা, এটাকে আমরা বাংলায় বলি কোষ্ঠকাঠিন্য, ইংরেজিতে বলা হয় কনস্টিপেশন। এটা একটি লক্ষণ, এটা কোনো রোগ নয়। তাহলে কেন এরকম ঘন ঘন হচ্ছে, এর পেছনে কারণটা খুঁজে বের করতে হবে। তবে মোটা দাগে যে জিনিসটা বলা হয় যে স্টুল মাস, অর্থাৎ মলটা যে তৈরি হয় তার দুটো অংশ আছে, একটি সলিড শক্ত, আর একটা হচ্ছে পানীয় জলীয় অংশ। তো নিঃসন্দেহে এটা বোঝা যাচ্ছে তার জলীয় অংশটা কম। তাহলে জলীয় অংশটা কম কেন, এটা খুঁজবার জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কিন্তু এই পর্যায়ে আমরা কিছু কথা বলতে পারি। এটা উনি পানি বেশি করে খাবেন, পানি জাতীয় জিনিস বেশি করে খাবেন। উনার ক্ষেত্রে আবার উল্টো, উনার ক্ষেত্রে বলা হচ্ছে যে এবার উনি দুধ খেতে পারেন। এবার আগে বলেছে যে পানি জাতীয় জিনিস খাবেন, এবং উনি লক্ষ্য রাখবেন যে এই মলটা তরল করতে গেলে, যেরকম শাকসবজি বলেছেন, এরকম জাতীয় যে সমস্ত খাবারগুলি আছে, ফাইবার সমৃদ্ধ ফাইবার সমৃদ্ধ, আঁশ সমৃদ্ধ যে সমস্ত খাবারগুলি আছে ইনি বেশি খাবেন। আবার ফাইন জাতীয় যেগুলো খাবার আছে সেগুলি আবার উনি খাবেন না বা আচ্ছা। কম খাবেন। আর একটা কথা বলা হয়, সেটা হচ্ছে মানসিক অবস্থা এবং ঘুম। যদি উনি কোনো কারণে অস্থির থাকেন, আমাদের জীবন তো আসলে অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে, জটিল হয়ে গেছে, সবাই সব কিছু মিলে। ওইরকম যদি কোনো অধ্যায় থাকে, সেটার জন্য ওনাকে যত্নবান হতে হবে। আবার লাইফস্টাইল ওনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যথেষ্ট পরিমাণ ঘুম হতে হবে। এবং আর একটা জিনিস, সেটা হচ্ছে সচল থাকতে হবে। আমরা যেটা হয়, মা বোনেরা মূলত ঘরেই থাকেন, আমরা যতই বলি না কেন, ওনারা আসলে খুব কমই হাঁটতে যান। তো একদম ঘড়ি ধরে অন্তত 30 মিনিট যদি উনি অন্তত হাঁটেন, তাহলে অনেকটাই ফল পাবেন। স্যার, এই জায়গাটিতে একটা প্রশ্ন রয়েছে আমার। আমরা তো বলছি যে খাদ্যাভ্যাসের কথা, ফাইবার সমৃদ্ধ খাবার, এবং যে খাবারগুলো আপনি খেতে বারণ করছেন এবং কোন খাবারগুলো খেতে বলছেন, আমরা যদি একটা নাম উল্লেখ করি আপনার কাছে জানবো। কিন্তু স্যার, আপনি কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? জি, অলরেডি আমরা শুনেছি মূল্যবান অনেকগুলো পরামর্শ। এর সাথে একটু যোগ করা যেতে পারে, খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য পেয়েছি আমরা, সেটি হচ্ছে যে ফাইবার যেগুলোতে বেশি সে ধরনের খাবার বাড়বে, আর যেগুলো রিফাইন্ড ফুড সেগুলো কমে যাবে। সেই হিসাবে আমরা স্পেসিফিক্যালি বলতে পারি, যেমন মাংস জাতীয় খাবার ওনাকে বর্জন করতে হবে, যেমন গরুর মাংস, খাসির মাংস, এগুলো বাদ দিয়ে প্রোটিনের জন্য মাছ, এটাই ওনার জন্য ঠিক আছে। শাকসবজি খেলে আবার ওনার একটা সমস্যা হয়, ডিসপেপসিয়া তৈরি হয়। তো সেটার জন্য উনি সবজির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, আর পানির পরিমাণ তো অবশ্যই বাড়াবেন। পাশাপাশি ওনার জন্য আরও কিছু পরামর্শ, যেমন রাতের বেলায় উনি স্যুপগুলা খাবেন। আচ্ছা।
এসবগুলা হচ্ছে যে 1 গ্লাস পানিতে 2 চামচ দিয়ে তৈরি করে খেলে ওটা থেকে উনি তরলও পাবেন এবং একটা যে স্টুল মাস বেশি পাওয়া যাবে, তাতে করে ওনার প্রেশার হবে, বাথরুম হওয়ার সম্ভাবনা বাড়বে। তবে যেহেতু জানলাম যে 5 দিন পর্যন্ত গড়িয়ে যায়, এটি স্বাভাবিক নয়। কাজে ওনার পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে, যেমন আলট্রাসোনোগ্রাফি করে দেখা উচিত, প্রয়োজনে কলোনোস্কোপি। কারণ অনেক ক্ষেত্রেই আমাদের যে অন্ত্রের যে রাস্তাগুলো আছে সেগুলো কোনো কারণে বাধাগ্রস্ত হলে এরকম দীর্ঘমেয়াদী সমস্যা হয়। সেজন্য এগুলো করে যদি উনি সমাধান না পান তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিঃসন্দেহে এই জায়গাটাতে অবশ্যই সতর্ক হওয়া জরুরি। দর্শকের প্রশ্ন করেছিলাম উনি এখন পর্যন্ত কোনো ধরনের এন্ডোস্কোপি বা কলোনোস্কোপি করাননি। দর্শক আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, অবশ্যই আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দেওয়া পরামর্শ মেনে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অথবা একজন কোলোরেক্টাল সার্জন দেখিয়ে কোলোনোস্কোপি একটি বিশেষ পরীক্ষা রয়েছে সেটি করে ফেলবেন। স্যার, আরও একজন দর্শক সংযোগে আছে। কে আছেন দর্শক? আপনার নাম বলেই প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি আপনাকে। আপা, আমার যে সমস্যা, আমার বুকটা প্রায় সময় জ্বলে, বুক জ্বালা পোড়া করে। কতদিন ধরে এই সমস্যা? বুক জ্বালা পোড়া করে। আরেকটা সমস্যা হলো আপনার বাম সাইডের নাভিটার সাথে আপনার এই পেটটা খালি হলে আপনার অনেক জ্বলে। আচ্ছা, আবার একটু পানি টানি খাইলে বা কিছু খাবার খাইলে একটু কমে, আর পেটটা খালি হলে পেটটা জ্বলতে থাকে। দর্শক একটু জানতে চাই যে আপনার বয়স কত, আপনার হৃদরোগ রয়েছে বয়স কিনা? হলো আপা 40-41। সাথে অ্যাসোসিয়েটেড কোনো রোগ আছে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল? না, আমি কোনো ডাক্তার দেখাই নাই। ওই মাঝে মাঝে আপনার এই পাজল ওষুধটা খাই, 2 দিন পর পর একটা খাই। এটা খাইলে কিছুটা কমে, এরপরে না খাইলে আবার আপনি এই সমস্যা খাই। জি, আমরা বুঝতে পেরেছি। এই মুহূর্তে আপনি জানতে চান যে বুকে ব্যথা রোধে করণীয় কি, বুকে জ্বালা পোড়া যাতে কমে, তাই তো? হ্যাঁ, খালি বুকটাই আপনার জ্বলে, বুকটা প্রায় সময় জ্বলে। পানি খাইলে 2 গ্লাস পানি খেলে এটা আবার বন্ধ হয়ে যায়। আবার এমন 2 দিন পরে এই সমস্যাটা দেখা যায়, এমন বুকটা জ্বলে। জি জি জি, আপনি আমাদের সাথেই থাকুন দর্শক, আপনার জন্য শুভকামনা। স্যার যে বিষয়টি বলছে জি, আসলে ধন্যবাদ। ওনার দ্বিতীয় অংশটুকু আমি আগে নিয়ে আসি। একদম। উনি বলেছেন একটা ওষুধের নাম, আমি সেটা আবার রিপিট করছি। উনি সার্জেল প্রায় খান। দেখেন, এই সার্জেলের জেনেরিক নাম হচ্ছে পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর, ওমিপ্রাজল, র্যানসোপ্রাজল, পেট্রোপ্রাজল। এখানে আরও কিছু ওষুধ আছে, সেটা হচ্ছে H2 রিসেপ্টর ব্লকার, যেমন হচ্ছে সংশোধনী, ফ্যামোটিডিন, নিজাটিডিন। এছাড়া আরেকটা আমাদের খুব ব্যাপক ইউজ হয়, অ্যান্টাসিড জাতীয় ওষুধ। আপনি জেনে অবাক হবেন, এবং প্রিয় দর্শক আপনার জন্য বলছি, বাংলাদেশে এবং পৃথিবীর বহু দেশে এগুলো সবচেয়ে বহুল ব্যবহৃত ওষুধের অংশ। এবং আরও দুঃখের ব্যাপার হলো, ওষুধ তো অবশ্যই একটা নিয়ন্ত্রিত বিষয়, এছাড়া ওই বিল বোর্ডে লেখা আছে যে আপনার কি বুকে ব্যথা, তাহলে আপনি সার্জেল খান। তার মানে হচ্ছে যে এই ওষুধটাকে অনেকটা আমাদের কফি বা একটা ব্র্যান্ডের একটা জুতা কিনবার জন্য যখন অ্যালিউর করা হয়, ঠিক সেরকম ওষুধ খাওয়াকে আমাকে প্রলুব্ধ করা হচ্ছে। এটা কোনো ক্রমে খাওয়া যাবে না। এটা শুনে উনি ভীত হয়ে যাবেন যে এই স্পোরাডিক কনজাম্পশন, মানে যখন মন চাইলো তখন খেলাম একটু, এটা তো লক্ষণ ভিত্তিক একটা ফল দিচ্ছে। অর্থাৎ ওনার বাড়তি অ্যাসিড, হাইপার অ্যাসিড, এটা দিয়ে অ্যাসিডটাকে কমানো হলো, কিন্তু এই কমানোটা যে স্বাভাবিকের থেকে অতিরিক্ত কমে যেতে পারে, এবং যে রিদম থাকার কথা এটা নষ্ট হয়ে যেতে পারে। ফলে দীর্ঘদিন খাওয়ার পর এমন অনেক জটিলতা আছে, অ্যাক্লোরহাইড্রিয়া বলা হয়, এমনকি ক্ষেত্র বিশেষে ওনার ক্যান্সার হয়ে যাওয়ার ঝুঁকিটা থেকে উনি মুক্ত নন। তাহলে আমি যেটা বলতে চাইছি, এরকম অনিয়মিত পকেটের ভেতরে ওষুধ রেখে মন যখন চাইলো, এটা খাওয়ার কোনো স্পেস নাই। এখন যেহেতু এরকম হচ্ছে, ওনার জন্য সবচেয়ে ভালো হবে, এই পর্যন্ত উনি চিকিৎসক দেখান নাই, সবচেয়ে ভালো হবে যে উনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের শরণাপন্ন হওয়ার পর সুনির্দিষ্ট উনি ডাজ অ্যান্ড ডোন্টস নিয়ে আসবেন। উনি কি খাবেন, কোন ওষুধ খাবেন, কোন ওষুধ খাবেন না, এবং ব্যথা জাতীয় ওষুধ যেটা হয়, আমরা দৈনন্দিন খেলতে গেলে ব্যথা পাই, একটু জ্বর আসে, তাহলে প্যারাসিটামল, ব্যথা জাতীয় ওষুধ, ডাইক্লোফেনাক ওষুধ, এগুলি ওনার জন্য বিষ, অ্যাসপিরিন জাতীয় ওষুধ, সুতরাং এগুলি উনি গ্রহণ করবেন না। আর যে লাইফস্টাইলের কথা বলা হলো সেটা উনি মেনটেন করবেন। আর আরেকটা জিনিস, সেটা হলো মন প্রফুল্ল রাখবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পেপটিক অ্যাসিডের সামগ্রিক চিকিৎসার জন্য। নিশ্চয়ই, খুব চমৎকারভাবে বলেছেন। এবং স্যারের কথার প্রেক্ষাপটে আপনার কাছে স্যার আসবো, যে আমরা বারবার বলছি যে আমাদের ইচ্ছা মতো যে আমরা গ্যাসের ওষুধগুলো প্রত্যেকটা দিন খাচ্ছি, সকালে একটা, রাতে একটা, এবং নিজের মতো করে ব্র্যান্ড চেঞ্জ করছি, এগুলো আমাদের শরীরের জন্য আসলে কতটুকু ক্ষতির কারণ হতে পারে?
ঔষধের সবসময় পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। আমরা যেটা বলি যে ইডিওসিনক্রেসি, অর্থাৎ যদিও হাজারে একজনের হয় বা 20,000-এ একজন বা লাখে একজন হয়, কারো না কারো তো প্রতিক্রিয়া হচ্ছে। তো কাজেই অকারণে অযৌক্তিকভাবে অপ্রয়োজনীয়ভাবে অবশ্যই ওষুধ খাওয়া ঠিক নয়। যারা বছরের বছর পর পর দেখা যাচ্ছে যে তারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন, তাদের আসলে খুঁজে দেখতে হবে যে তাদের লাইফস্টাইল বা জীবন আচরণে কোনো সমস্যা আছে কিনা এবং তাদের খাদ্যাভ্যাসে কোনো সমস্যা আছে কিনা। যেমন অনেকগুলো উদাহরণে বলা যায়, যেমন কর্পোরেট অফিসের একজন কর্মচারী বা এমপ্লয়ি, তার দেখা যাচ্ছে যে চা কফি বা কাস্টমার কেয়ার, সেখানে চা কফি প্রচুর খেতে হচ্ছে, আচ্ছা, অথবা দুপুর বেলায় তাকে হোটেলে লাঞ্চ করতে হচ্ছে। একদমই। এই ধরনের খাবারের মধ্যে প্রচুর গোলমরিচ, গুঁড়ামরিচ, লাল মরিচ, এগুলো সুস্বাদু করার জন্য ব্যবহার করা হয়। সুস্থ মানুষ খেলেও দিনের পর দিন অসুস্থ হয়ে যাবে। আর যাদের গ্যাস্ট্রিক আলসার আছে, গ্যাস্ট্রাইটিস আছে, জ্বালাপোড়া আছে, তাদের তো খাওয়ার সাথে সাথে একটা বার্নিং সেন্সেশন শুরু হয়ে যাবে। এবং উনি কিন্তু ওটাই বলেছেন যে ওনার বুকে জ্বালা হয়। আচ্ছা, আবার এ তথ্য আমাদেরকে দিয়েছেন পানি খেলে বা ওষুধ খেলে আবার কমেও আসে। তাহলে সেখানে খুব বড় ধরনের কোনো বিপর্যয় এখনো ঘটেনি, বর্ণনা থেকে বোঝা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমার সাজেশন হবে যে ওনাকে খুঁজে বের করতে হবে যে কেন হচ্ছে। উনি কি কোনো পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ খাচ্ছেন? যেমন কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, এগুলোর জন্য অনেক সময় আমাদের দেশে ওভার দি কাউন্টার পেইন কিলার পাওয়া যায়, যেগুলো বাংলাদেশে যে গ্যাস্ট্রিক আলসার রোগের একটি বড় কারণ। আচ্ছা, অপ্রয়োজনীয়ভাবে মাত্রাতিরিক্ত ওষুধ খেয়ে, ব্যথার ওষুধ খেয়ে আলসার তৈরি হচ্ছে। সেটা ওনাকে খুঁজে দেখতে হবে। ওনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, ঝাল, ভাজি খাবার, তৈলাক্ত খাবার, এগুলো ওনাকে বর্জন করতে হবে। হয়তো বা স্ন্যাক্সের সময় দেখা যাচ্ছে যে উনি সিঙ্গারা এবং সমোসা খাচ্ছেন। সেই সিঙ্গারা সমোসা কি দিয়ে তৈরি করা হচ্ছে? যে তেল দিয়ে এটাকে ভাজা হচ্ছে। আমরা তো প্রায়শই দেখেছি যে সেই একই তেল দিনের পর দিন ব্যবহার করা হয়। একদমই। তো এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে, অথবা অতিরিক্ত অ্যাংজাইটি আছে কিনা, ইনসোমনিয়া বা অনিদ্রা আছে কিনা, লাইফে কোনো স্ট্রেস আছে কিনা, তারপর চা কফি বেশি খাচ্ছেন কিনা, এগুলো সবকিছু খুঁজে দেখতে হবে। একদমই। এবং হেলিকোব্যাক্টার পাইলোরি জীবাণু ওনার আছে কিনা, যদি থাকে তাহলে ট্রিপল থেরাপি নিয়ে সেটাকে নির্মূল করতে হবে। তাহলে তো ওনাকে এইভাবে ওষুধ খেতে হবে না। বিষয়টা, এই জায়গাটাতে আপনার কাছে একটা প্রশ্ন আমি করব, কিন্তু উত্তরটা নেব বিরতির পরে। প্রশ্নটা হলো যে এই যে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন আমাদের হচ্ছে, সেখানে ট্রিপল থেরাপির একটা ভূমিকা। ট্রিপল থেরাপিটা আসলে আমরা সম্পূর্ণভাবে করছি কিনা, এবং এটি পরবর্তীতে আবারও হতে পারে কিনা, কি কারণে আবারও হয়, বিস্তারিত জানবো। তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, স্ট্রেইট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি আবার একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি স্ট্রেইট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ, এবং আমার সাথে আছে দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত ওদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশনে আমরা অনেকেই আক্রান্ত, মানে খালি পেটে একদমই পেট ব্যথা করছে তীব্র পরিমাণে, এবং এটার কারণে যখন পরীক্ষা করানো হচ্ছে তখন বলা হচ্ছে যে একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটি আমাদের শরীরে এই তীব্র ব্যথার কারণ হচ্ছে। তাতে করে আপনারা চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন যে ট্রিপল থেরাপি, এই যে অ্যান্টিবায়োটিকগুলো আমরা খাচ্ছি কিন্তু কোনোভাবে ব্যথা নিরোধ হচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যান্টিবায়োটিক শেষ করার পরেও আবার জটিলতা বাড়ছে। এই সমস্যাগুলো আসলে কি কারণে? জি, ধন্যবাদ। আসলে ট্রিপল থেরাপি মানে 3টা ড্রাগ আছে, 3টা ঔষধ আছে। একটি হলো হয় অ্যামক্সিসিলিন অথবা ক্ল্যারিথ্রোমাইসিন, একটি প্রোটন পাম্প ইনহিবিটরের সদস্য যেটা আমরা বললাম অমিপ্রাজল, আর আরেকটা হচ্ছে মেট্রোনিডাজল। আসলে গণমাধ্যমে ঔষধ ধরে কথা বলাটা খুব প্রথাসম্মত নয়, কেননা এতে যে অল্প তথ্য যাবে, এই অল্প তথ্য হিতে বিপরীত হতে পারে যদি সে প্রয়োগ করে। কিন্তু যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, আমরা এইটা লুকোতে পারবো না। সুতরাং অনেকেই গুগল ধরবেন,
এবং এই ট্রিপল থেরাপি দেবেন এবং ওই অল্প তথ্য ভিত্তিতে যদি ওষুধ সেবন করেন, এটা তার এই অল্প তথ্য নিয়ে অনেক হিউমার আছে, স্যাটায়ার আছে, সেটা আমরা জানি। ওই লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। এখান থেকে আমি মূল মেসেজটা দিতে চাই যে এই ট্রিপল ড্রাগ থেরাপির এই টেলিভিশন আলোচনায় শুনে কখনোই আপনি ব্যক্তিগতভাবে সেবন করবেন না। এটা সেবন করার কোনো অবকাশই নাই। তাহলে পারে এই ট্রিপল ড্রাগ থেরাপি সিদ্ধান্তটা কে দিবে? এটা একজন চিকিৎসক দিবেন। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হতে হবে এমন কোনো কথা নাই। যিনি এমবিবিএস চিকিৎসক, তার এই চিকিৎসাটা যথাযথ জানা আছে। সুতরাং আপনার প্রথম কর্তব্য হবে, যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে আপনি চিকিৎসকের শরণাপন্ন হবে। চিকিৎসকের সিদ্ধান্ত নেবেন যে আপনার জন্য ট্রিপল থেরাপি দরকার আছে কি নাই। এটা ফ্ল্যাট রেটে বলা যাবে না। অর্থাৎ আমি একটু আগে বলেছি যে খাদ্য এই একজনের ক্ষেত্রে ভিন্ন হয়। প্রফেসর হক বলেছেন যে ইডিওসিনক্রেটিক একটা ব্যাপার আছে, অর্থাৎ একজন ওষুধ একজনের জন্য কাজ করবে আর একজনের জন্য করবে না। সুতরাং ট্রিপল থেরাপি যে অত্যাবশ্যক এরকম ভুল মেসেজ যাওয়ার একটা আশঙ্কা থাকে। এখন ট্রিপল থেরাপিতে যেহেতু আমরা বলেছি যে একটা অ্যান্টিবায়োটিক থাকে, চিকিৎসক আসলে তার আগে হিস্ট্রি নিয়ে উনি নিশ্চিত হয়ে নেন যে এইটা তার হাইপার সেন্সিটিভিটিও আছে কিনা, অতি সংবেদনশীলতা আছে কিনা। অর্থাৎ অ্যান্টিবায়োটিক খেলে কারো গায়ে র্যাশ হয়, চুলকায়, বুকে চাপ ধরে, অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, বমি হতে পারে, অন্যান্য কিছু হতে পারে। সুতরাং যেহেতু ট্রিপল এটার সাথে সাথে আরও দুটো ওষুধ, 3টা ওষুধ একসাথে যাচ্ছে এবং 3 বেলা যাচ্ছে, সুতরাং তার অতি সংবেদনশীলতা বা হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। এটি উনি আগে সিদ্ধান্ত নেবেন। 2, যেটি আপনি বললেন যে এটার ভেতর একটি সদস্য অ্যান্টিবায়োটিক, যেহেতু এটা যুগে আমরা সবাইকে মাস অ্যাওয়ারনেস সমন্বিতভাবে আমরা জানানোর চেষ্টা করছি, তাতে একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হতে পারে। তো এই সিদ্ধান্তটা যেহেতু চিকিৎসক নেবেন, আমি নিশ্চিত যে এটা তিনি নিশ্চিত হওয়ার পরে এই অ্যান্টিবায়োটিকটা দেওয়া হবে। তার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটা কার্যকর কিনা এটা জেনে দেওয়াটা জরুরি। ঠিক তাই। মির্জা গালিবের একটা কবিতা খুব প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে। মির্জা গালিব বলছে যে, গালিব তুমি সারা জীবন তো আয়না মুছেছো, সেই জন্য তোমার ভুল চিত্র আসে। তা বলা হচ্ছে অর্থাৎ তুমি নিজেকে পরিবর্তন করো নাই, কিন্তু আয়নাকে তুমি পরিবর্তন করেছো। সুতরাং লাইফস্টাইল তাকে পরিবর্তন হবে। তিনি চিকিৎসককে বরং মিসলিড করবেন না যে আমার আসলে তো ট্রিপল থেরাপি দরকার, আপনি দেন। ক্ষেত্র বিশেষে এতে আমরা দেখেছি কখনো কখনো চিকিৎসক বায়াস হয়ে যেতে পারে। আপনার কর্তব্য হলো আপনার জটিলতা, আপনার লক্ষণ, আপনার উপসর্গ, আপনি যা যা বলতে চান, যে কষ্ট আপনি বোধ করেন সেগুলি আপনাকে বলেন। চিকিৎসক তার অর্জিত জ্ঞান দ্বারা তিনি সিদ্ধান্ত নেবেন। আমি আবারও বলছি যে তার ট্রিপল ড্রাগ থেরাপি লাগবে কিনা এবং সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অথবা হাইপার সেন্সিটিভিটি হওয়ার আশঙ্কা আছে কিনা দিনে উনি কম্প্রিহেন্সিভভাবে বলে দিবেন। এবং এই ট্রিপল ড্রাগ থেরাপির বেলা অনেকগুলি বিষয় আছে, যে দিনে কতবার খাবেন, সেটা এই সময় যখন খাবেন তার ড্রাগ ইন্টারাকশন আছে কিনা, অর্থাৎ ওই নিয়ে আগে থেকে যদি হাইপার টেনশনের ওষুধ খান। তার মানে স্যার বিষয়টা হচ্ছে এই যে ওষুধগুলো খাচ্ছে, আমরা ওষুধগুলো নিয়মিত খাচ্ছে কিনা এটা মেনটেন করে খাওয়াটা খুব জরুরি। তা না হলে কখনো ওষুধ ও রোগটিকে নিরাময় করা সম্ভব নয়। তো স্যার আপনার কাছে আসতে চাই একটি বিষয়ে, যে আমরা অনেক সময় দেখি যে বা শুনে থাকি যে অ্যাসিডিটি হয়েছে, দীর্ঘদিন ধরে অ্যাসিডিটি, হঠাৎ করে পরীক্ষা করাতে গিয়ে দেখা গেল যে ওনার আসলে আলসার শনাক্ত হয়েছে। মানে একজন ব্যক্তির শরীরের ভিতর বা পেটের ভিতরে একটি ক্ষত বা আলসার বা একটা ঘা হয়ে গেছে, কি কারণে এটি হয়? তো আলসার অলরেডি হয়ে গেছে, তাহলে আমাদেরকে বুঝে দেখতে হবে যে আলসারটা হলো কেন। আলসার বিভিন্ন কারণে হতে পারে। প্রথমত হচ্ছে যে যদি কারো অ্যাসিড সিক্রেশন অনেক বেশি হয়, তাহলে দিনের পর দিন অতিরিক্ত অ্যাসিড, এটা তো আমাদের পাকস্থলীর যে আবরণী আছে, মিউকোসাল লাইনিং আছে, ওটাকে ড্যামেজ করবে। করতে করতে এক পর্যায়ে দেখা গেল যে আলসার হয়ে গেছে। তাহলে অ্যাসিডটা কেন বেশি হয়? অ্যাসিড বেশি হয় সেখানে আবার সেই পুরনো আলোচনায় ফিরে যেতে হয়, আমাদের লাইফস্টাইল এবং আমাদের খাদ্যাভ্যাস। সেখানে কেউ যদি সেরকম ঝাল ভাজি তৈলাক্ত খাবার প্রচুর পরিমাণে খায়, তার তো 3 বেলায় অ্যাসিড বেশি হবে। এবং এই যে হাইপার অ্যাসিডিটি, অতিরিক্ত অ্যাসিড, এটি ধীরে ধীরে আলসার তৈরি করতে পারে। তাছাড়াও অতিরিক্ত স্ট্রেস, অনিদ্রা, বিভিন্ন ধরনের অতিরিক্ত চা কফি খাওয়া, অনেকের জন্য অ্যালকোহল, এগুলো থেকে কিন্তু খালি পেটে যদি অতিরিক্ত চা কফি খায়, সেগুলো কিন্তু ধীরে ধীরে করতে পারে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বিভিন্ন ধরনের পেইন কিলার, যেমন হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এগুলোর জন্য ডাইক্লোফেনাক, ন্যাপ্রোক্সেন, কেটোরোল্যাক, বিভিন্ন ধরনের পেইন কিলার হয়তো অযৌক্তিকভাবে, অপ্রয়োজনীয়ভাবে অথবা পরিমাণে বেশি খাওয়া হয়েছে, তা থেকে কিন্তু শুধু আলসার না, পারফোরেশনও হয়ে যেতে পারে, অর্থাৎ ফুটাও হয়ে যেতে পারে, যেটা কিনা একটা জীবন ধ্বংসকারী পরিস্থিতি তৈরি করতে পারে। অনেকের মৃত্যুও ঘটে। তো সেই ক্ষেত্রে
আমাদের বুঝে দেখতে হবে যে ওনার আলসারটা কেন হচ্ছে। এই আলসার যদি পাওয়া যায় যে ব্যথার ওষুধের জন্য, তাহলে তো এটি জানার পরে নিরাময়যোগ্য, একদমই। ট্রিটমেন্ট রেজাল্ট খুব তাড়াতাড়ি আসবে। এবং উনি যদি ওই ধরনের সমস্যা আর পেইন কিলার ব্যবহার না করেন, তাহলে তো ওই সমস্যা আসছে না। আর যদি দেখা যায় যে না, অতিরিক্ত অ্যাসিডের জন্য, খাদ্যাভ্যাস বা ওনার লাইফস্টাইলের জন্য, তো সেখানে যদি ইন্টারভেনশন করা হয় বা সেটাকে কারেকশন করা হয়, তাহলে সেখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। আচ্ছা। আর দীর্ঘদিন ধরে কোনো আলসার থাকলে যদি সেটি পেইন কিলারের জন্য হয়ে থাকে, তাহলে এটি ক্যান্সার হওয়ার সুযোগ নেই। আচ্ছা, এই প্রশ্নটাতে আমি আসতে চাই বারবার, কারণ সাধারণ দর্শকদের একটা ভাবনা রয়েছে, বা এটা আসলেই বিভ্রান্তিকর ভাবনা কিনা, যে আলসার মানেই ক্যান্সার, এবং যাদের আলসার হচ্ছে তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। একদম আলোচনা শেষ প্রান্তে একদম এক লাইনে ছোট্ট করে শুনবো। জি, এখন ওই যে পাকস্থলীর যে লাইনিং আছে, সেখানে যদি অ্যাডেনোকার্সিনোমা হয়, যেটা প্রাইমারিলি একটা প্রাথমিকভাবে একটা ক্যান্সার, তো সেই ক্যান্সারে আলসার হতে পারে, সেখান থেকে ব্লিডিং হতে পারে। এখন সেখানে বায়োপসি না করা বোঝার উপায় নাই যে এটা কি ক্যান্সার হয়ে তারপরে ব্লিডিং হলো, নাকি দিনের পর দিন এখানে আলসার হয়ে তারপরে ক্যান্সার হলো। তবে যে গ্যাস্ট্রিক আলসার থেকে ক্যান্সার, এটা কিন্তু বিরল। ক্যান্সার আলাদা একটা রোগ, যেটা যে কোনো জায়গায় হতে পারে। তার মানে আমাদের যে ভাবনাটা আলসার হয়েছে, আলসার থেকেই ক্যান্সার, আলসার মানেই ক্যান্সার, তবে বিষয়টা এমন সম্ভব নয়। যদি এটা হেলিকোব্যাক্টার পাইলোরির জন্য হয়ে থাকে, আচ্ছা, আচ্ছা। লং স্ট্যান্ডিং, আনট্রিটেড, আনকমনলি, মানে আচ্ছা। কম হয়ে যেতে পারে, কিন্তু সেই সম্ভাবনা খুব বেশি না। তার মানে অবশ্যই হতে পারে, সচেতন সম্ভব। থাকাটা জরুরি, এবং জি। বিশেষজ্ঞ চিকিৎসকের প্রতি আস্থা রাখা জরুরি। একদম আলোচনার শেষ প্রান্তে ছোট্ট করে স্যার এক লাইনে আপনার কাছে শুনবো যে গ্যাস্ট্রিক কিংবা অ্যাসিডিটি প্রতিরোধে সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বিশেষ কোনো পরামর্শ থাকবে কিনা? জি, ঔষধ সর্বশেষ প্রক্রিয়া। ওই যে কথাগুলি বারবার করে বলা হচ্ছিল, সেটা হচ্ছে যে লাইফস্টাইলের সামারি হলো যে বায়োলজিক্যাল ক্লক, দৈনন্দিন জীবন ঠিক রাখা। তুই যে ওষুধের কথা বারবার বলা হয়েছে, সেই ওষুধ মূলত ব্যথার ওষুধ। এটা নিজের ইচ্ছায় না খেয়ে চিকিৎসকের পরামর্শে খাওয়াটা বাঞ্ছনীয়। আর অনেকে আমরা চিকিৎসকরা লিখে থাকি চলবে, এই চলবে অর্থাৎ 3 দিন হতে পারে, 5 দিন হতে পারে, সেই সিদ্ধান্তটা আবার ক্লিয়ার হয়ে যাওয়া দরকার। যদি একান্ত ব্যথার ওষুধ খেতেই হয়, সেক্ষেত্রে ভরা পেটে পানি খেয়ে সাথে আলসার কমানোর জন্য অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। এবং সর্বোপরি জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন, যেটা আমরা বারবার আলোচনায় উঠে এনেছি। আমরা স্যার একদম শেষ প্রান্তে দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন জীবনযাপনে একটুখানি পরিবর্তন আনি এবং ওষুধ খাওয়ার ক্ষেত্রে একটুখানি সচেতন হই। মাসের পর মাস, বছরের পর বছর যে ওষুধগুলো আমরা খেয়ে যাচ্ছি, সেটি হচ্ছে না তো যে আমাদের অ্যাসিডিটি কিংবা বুকে জ্বালা পোড়ার অন্যতম কারণ? তাই অবশ্যই ভাবুন এবং সচেতন হন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।